এখন সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি যে জিনিসটা ট্রেন্ডিং এ চলছে সেটা হলো সোনা এবং রূপোর দাম। ছোট ক্রিয়েটার থেকে বড় ক্রিয়েটার সবাই এখন এটা নিয়ে ভিডিও বানাচ্ছে যে সোনার দাম বাড়বে নাকি কমবে। কেননা বিগত 1 বছর ধরে সোনা আর রূপো এতটা পরিমাণ রিটার্ন দিয়েছে মানুষদেরকে, যেটা পুরোপুরিভাবে আনএক্সপেক্টেড। তো এখন সকলের মনে একটাই প্রশ্ন, এখান থেকে সোনা আর রূপোর দাম কি আরো ওপরের দিকে যাবে, নাকি সেটাই হবে যেটা 1980 সালে হয়েছিল। সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এবং এই ভিডিও শেষকালে আমি বলবো এই সময় তোমাদের কি কি করা উচিত। তো চলো, লেটস গো। আজ থেকে প্রায় ৪৫ বছর আগে ১৯৮০ সালের দিকে সোনা কিন্তু একবার তার ইনভেস্টরদের দিকে ধোঁকা দিয়ে দিয়েছে। আর তখনের পরিস্থিতি আর এখনের পরিস্থিতি কিন্তু অনেকটাই সেম। এখনো যেমন ইউটিউব খুললে সোনা সোনা সোনা, ফেসবুক খুললে সোনা সোনা সোনা, খবরের কাগজে বিজ্ঞাপনে সোনা সোনা সোনা, সে একই জিনিস। ঠিক এই জিনিসটাও কিন্তু ১৯৮০ সালের দিকেও সেম ঘটছিল। আর তারপরেই আসে সেই কালো দিন। সোনার দাম প্রায় ৭০% পড়ে যায়, অর্থাৎ তার অল টাইম হাই থেকে প্রায় 70% লোতে চলে যায় সোনার দাম। আর লক্ষ লক্ষ মানুষের ইনভেস্টেড অ্যামাউন্ট, যারা ব্যাংক থেকে টাকা বার করে সোনাতে লাগিয়েছিল, স্টক মার্কেট থেকে টাকা বার করে সোনাতে ইনভেস্ট করেছিল, সেই সমস্ত ইনভেস্টরদের টাকা নিমেষের মধ্যেই সোহা। আর পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় সোনার দামের ক্রাশ কিন্তু এটাই ছিল। ১৯৮০ সালে সোনার দাম পৌঁছে গিয়েছিল প্রায় $৮৫০ পার আউন্স। তখনকার সময়ে যেটা ছিল 52 উইক হাই। ঠিক যেমন এই সময়টাতে চলছে সোনার দাম 52 উইক হাই। তো কেন বেড়েছিল অত সোনার দাম সেই সময়ে? চলো সেটাই এবার তোমাদেরকে বলি। প্রথম কারণ, ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পাওয়া। হ্যাঁ, তো দেখো, পৃথিবীর দুটো দেশ সব থেকে বেশি ক্রুড অয়েল উৎপাদন করে, এক ইরান, দুই হলো ইরাক। আর ১৯৭৯ সালে ইরানে সরকার বদল হয়, আয়াতুল্লাহ খোমেনি ইরানের ক্ষমতায় আসেন, এবং ক্ষমতায় আসার পর থেকেই ইরানের তেল উৎপাদন অনেকটাই কমে যায়। পুরো পৃথিবীর একদিনে যেই পরিমাণ তেলের প্রয়োজন, তার 7% কিন্তু কমে যায় তেলের উৎপাদন। তো স্বাভাবিকভাবেই দেখো, যখন ডিমান্ড হাই হবে এবং সাপ্লাই কম হবে, তখন কি হবে? সেই জিনিসের দাম তো ওপরেই যাবে। ঠিক এটাই হয়েছিল সেই সময় ক্রুড অয়েলের ক্ষেত্রে। আর তেলের দাম সেই সময় $13 থেকে বেড়ে গিয়ে $35 পার ব্যারেল পর্যন্ত কিন্তু পৌঁছে গিয়েছিল। বুঝতে পারছো হিসাবটা কত? প্রায় আড়াই গুণা 3 গুণা বেড়ে গিয়েছিল তেলের দাম সেই সময়। আর দেখো, তেলের দাম যখনই বাড়বে তখন আরো অন্যান্য জিনিসের দাম কিন্তু তার সঙ্গে ইনক্রিজ হবে। আর ইনভেস্টররা যখনই তেলের দাম বাড়বে তখন তারা সেফ অ্যাসেট যেগুলো, সেইগুলোর দিকে কিন্তু ছুটতে থাকবে। সেফ অ্যাসেট বলতে কিন্তু সোনা, রূপো, এইগুলোই। আর ঠিক সেই সময়েও কিন্তু এই জিনিসটাই হচ্ছিল। ইনভেস্টররা তাদের টাকা বিভিন্ন অ্যাসেট থেকে বার করে নিয়ে সোনা কেনার পেছনে লাগিয়ে দিয়েছিল, যার জন্য সোনার দাম একটু একটু করে ওপরে উঠছিল। দ্বিতীয় কারণ, রাশিয়া এবং আফগানিস্তান যুদ্ধ। হ্যাঁ, ঠিক যেই সময় তেলের দামটা এতটা হাই, সোনার দাম আস্তে আস্তে করে বাড়তে লেগেছে, ইনফ্লেশন রেট বা মূল্য বৃদ্ধি অনেকটাই হাই হচ্ছে, ঠিক সেই সময় সোভিয়েত ইউনিয়ন হামলা করে বসলো আফগানিস্তানের ওপর। আর ব্যাস, খবরের কাগজ, নিউজ মিডিয়া সব জায়গাতে একটা খবরই ছেয়ে গেল, যুদ্ধ যুদ্ধ রব, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে। আর যখনই এই সমস্ত ধরনের গ্লোবাল টেনশন বা গ্লোবাল ক্রাইসিস আসবে, তো একটা জিনিসের দাম সবসময় বাড়বে। আর এই ক্ষেত্রেও ঠিক তাই হলো, সোনার দাম রকেটের গতিতে ওপরে যেতে শুরু করলো। 3 নম্বর কারণ, ইরান ও আমেরিকার মধ্যে টেনশন। হ্যাঁ, চারিদিকে যখন যুদ্ধ যুদ্ধ রব, ক্রুড অয়েলের দাম আকাশচুম্বী, সোনার দাম যখন আস্তে আস্তে করে বাড়ছে, চারিদিকে ইনফ্লেশন, ঠিক সেই সময়তেই সলতেতে আগুন ধরানোর কাজটা করলো ইরান। ইরানে থাকা আমেরিকান এম্বাসিতে যে সমস্ত মানুষরা কাজ করত, ইরানের বিপ্লবীরা কি করলো, গিয়ে সেই এম্বাসিতে হামলা করলো
এবং যতজন আমেরিকান সেখানে কাজ করতেন সকলকে বন্দি বানিয়ে নিল। আর ব্যাস কি হলো, মুহূর্তের মধ্যেই খবর ছড়িয়ে গেল। আর ব্যাস তখনই কি হলো, মুহূর্তের মধ্যে খবরের কাগজ, টিভি নিউজ সমস্ত কিছুতে ছেয়ে গেল যে আমেরিকা এবারে ইরানকে ছাড়বে না, আমেরিকা আবার ইরানে অ্যাটাক করবে, ইরানে ব্যাস আবার শুরু হয়ে গেল গ্লোবাল টেনশন, গ্লোবাল ক্রাইসিস। ঠিক যেমন এই সময়টাই হচ্ছে একটার পর একটা যুদ্ধ, ইউক্রেন রাশিয়া, ইসরায়েল ইরান, ইন্ডিয়া পাকিস্তান, পাকিস্তান আফগানিস্তান, একটা যুদ্ধ শেষ না হতে হতে আবার একটা যুদ্ধ যেমন এই সময় লাগবো ভাব, ঠিক তখনও কিন্তু এই সিচুয়েশনটাই তৈরি হয়েছিল। আর যখনই এরকম গ্লোবাল টেনশন আসবে, মূল্য বৃদ্ধি আসবে, ক্রুড অয়েলের দাম বাড়বে, সেই সময় ইনভেস্টাররা কি করবে, আবার ছুটবে এই সেফ অ্যাসেটের দিকে। আর সেফ অ্যাসেট মানে কি, সোনা। তো সেটাই হলো যেটা হবার। 1979 সালে সোনার দাম প্রায় 30% বেড়ে গেল, বা 30% ওপরে চলে গেল। আর এই সময় শুরু হলো আমেরিকার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস। হ্যাঁ, একদিকে ডলার দুর্বল হতে লাগলো, অন্যদিকে আমেরিকার অবস্থা খারাপ হতে লাগলো, এবং আমেরিকাতে মূল্য বৃদ্ধি হাই হতে লাগলো। আর এই সমস্ত কিছুতে কফিনের শেষ পেরেকটা পুঁতলো কিন্তু ফেড, বা ফেডের রেট কাট। ফেড যখনই রেট কাট করবে তখনই কি হবে, ব্যাংক আমাদের মতো সাধারণ মানুষদেরকে কম ইন্টারেস্ট দিতে শুরু করবে। আর ঠিক সেই সময় আমেরিকাতেও এই জিনিসটা ঘটতে শুরু করলো। ব্যাংক তার কাস্টমারদের দিকে কম কম ইন্টারেস্ট দেওয়া শুরু করলো। আর কাস্টমাররা কেমন হয়, যেখানে কম ইন্টারেস্ট পাবে সেখান থেকে টাকা বের করে যেখানে বেশি ইন্টারেস্ট পাবে সেখানেই তো ডালবে নাকি। ঠিক এই সময়েও এই জিনিসটাই হয়েছিল। আমেরিকান সাধারণ মানুষরা ব্যাংক থেকে টাকা বার করে করে যেখানে টাকা বাড়ছিল অর্থাৎ সোনাতে, সেখানে ইনভেস্ট করতে শুরু করলো। তো সোনার দাম অটোমেটিক্যালি ভাবে হাই হতে শুরু করলো, কেননা ডিমান্ড বেশি, সোনার সাপ্লাই কম। তো সেই ক্ষেত্রেও সোনার দাম একদম রকেটের গতিতে ওপরের দিকে ছুটতে লাগলো। একদিকে ক্রুড অয়েলের দাম বাড়ছে, অন্যদিকে চারিদিকে যুদ্ধ রব, ডলার কমজোর হচ্ছে, মূল্য বৃদ্ধি বাড়ছে, সোনার দাম আকাশচুম্বী। আর এই সমস্ত কিছুকে কন্ট্রোল করার জন্য তখন বাজারে এন্ট্রি নিল ফেডের তখনকার চেয়ারম্যান পল ওয়াকার, যাকে পুরো দুনিয়া, পুরো বিশ্ব ইনফ্লেশন কিলার নামে চেনে। হঠাৎ করে তিনি একটা শনিবার রাতে প্রেস কনফারেন্স ডেকে বসলেন। তো দেখো, সাধারণত ফেডের প্রেস কনফারেন্স কোনো শনিবার দিন হয় না, কিন্তু এই ক্ষেত্রে শনিবারেই হয়েছিল। আর যেহেতু শনিবার দিন রাত্রে প্রেস কনফারেন্স, তার জন্য পুরো বিশ্বে একটা আভাস ছড়িয়ে গিয়েছিল যে বড় কিছু হতে চলেছে। আর হলেও ঠিক সেইটা, যেটাকে পুরো বিশ্ব ওয়াকার শক নামে জানে। হ্যাঁ, ওই কনফারেন্সের পরেই ফেডের রেট 11% থেকে বাড়িয়ে 20% করে দেওয়া হলো। 11% থেকে 20% করে দেওয়া হলো, যার মানে কি এবার থেকে ব্যাংকই তার কাস্টমারদেরকে 20% করে ইন্টারেস্ট দেবে। ভাবতে পারছো, এখন আমাদের ব্যাংক 5 থেকে 6% ইন্টারেস্ট দেয়, তখন ওই সিচুয়েশন কন্ট্রোল করার জন্য ব্যাংক 20% করে ইন্টারেস্ট দেওয়া শুরু করলো। ব্যাস শুরু হয়ে গেল দাভাই, যেটা গোল্ডে ইনভেস্ট করা মানুষদেরকে পুরো 11,000 ভোল্টের একটা ঝটকা দিয়ে গেল। কেননা ব্যাংকই যখন 20% করে ইন্টারেস্ট দেবে, মানুষ কি তখন আর অন্য কোনো জায়গায় টাকা ফেলে রাখবে? রাখবে না তো। ঠিক সেই সময়েও এই জিনিসটাই ঘটলো, মানুষজন গোল্ডে প্যানিক সেলিং শুরু করে দিল। সবাই সোনা বিক্রি করতে শুরু করলো। সোনা বিক্রি করো এবং ব্যাংকে পয়সা রাখো। কেন? ব্যাংক তো 20% দিচ্ছে, আর সোনা কিনে কি হবে। ব্যাস সোনার দাম একদম ধ্রাম করে পড়ে গেল। ঠিক যতটা স্পিডে ওপরে গিয়েছিল তার থেকে দ্বিগুণ স্পিডে নিচে চলে আসলো। আর লক্ষ লক্ষ মানুষ যারা এই সমস্ত বিজ্ঞাপন দেখে, সোশ্যাল মিডিয়া দেখে, টিভি নিউজ দেখে লেট এন্ট্রি নিয়েছিল, তাদের টাকা এক নিমেষেই উস। আর এই আর এই ক্রাইসিসের পর থেকেই সোনার দাম 20 বছর ধরে একটা কনসলিডেশন জোনে চলে যায়, যেখান থেকে সে 20 বছর আর উঠে আসতেই পারেনি। 1980 থেকে 2000 সাল পর্যন্ত তোমরা যদি সোনার দামের চার্ট প্যাটার্ন দেখো তো দেখতে পাবে সোনার দাম প্রায় 70% পড়ে গিয়েছিল ঠিক এই সময়টাতে। তো এখান থেকে আমাদের শিখার মতো কি আছে বলতো?
যখন সোশ্যাল মিডিয়াতে, নিউজ চ্যানেলে, সমস্ত জায়গায় একটা জিনিস নিয়ে কথাবার্তা হবে, তো সেখান থেকে দূরে থাকাটাই আমাদের বেটার। এখান থেকে সোনার দাম উপরে যাবে কি নিচে যাবে কি একই জায়গায় বসে রয়ে যাবে, এটা কেউ জানে না, কেউ জানে না, এমনকি আমিও না। কেউ বলতে পারবে না এখান থেকে সোনার দাম কোন দিকে মুভ করবে। কিন্তু কেন জানি না, আমার পার্সোনালি মনে হচ্ছে, দেখো এটা কোনো রেকমেন্ডেশন নয়, আমার পার্সোনালি মনে হচ্ছে যে আবার কিন্তু পুরো বিশ্ব জুড়ে বড় কিছু একটা ঘটতে চলেছে। তো চলো, ভাষণ অনেক দেওয়া হয়ে গেছে, এইবারে বলি তোমাদের এই সময় কি করা উচিত। যখনই যে কোনো অ্যাসেট ক্লাস নিয়ে চারিদিকে চর্চা হবে, সবাই সেই অ্যাসেট ক্লাস নিয়ে কথা বলবে, সেটা গোল্ড হোক, সিলভার হোক, কিংবা স্টক মার্কেট হোক, তখন সেই জায়গা থেকে তোমাদেরকে সরে আসতেই হবে। কেননা এগুলো একটা করে ট্র্যাপ, যেখানে সাধারণ ঘরের ছেলে মেয়েগুলো কিন্তু বারবার ফেঁসে যায়। যারা বড় বড় ইনভেস্টার, তারা এই সমস্ত থেকে বেরিয়ে চলে যায়, আর ফেঁসে যায় কারা? আমার মতো, তোমার মতো সাধারণ ছোট ছোট ইনভেস্টার গুলো। দেখো, এটা কোনো ধরনের রেকমেন্ডেশন নয়, তোমাদের যেটা ইচ্ছা তোমরা করতেই পারো, কিন্তু আমার পার্সোনালি মনে হয় এই সময় সোনাতে ইনভেস্টমেন্ট করা মানে অনেকটাই হাই রিস্কে ইনভেস্টমেন্ট করা। যে কোনো অ্যাসেট ক্লাসে 52 উইক হাইতে ইনভেস্টমেন্ট করা মানে সেটা কিন্তু হাই রিস্ক। তো তোমরা এখন কি করতে পারো? তোমরা অ্যাসেট অ্যালোকেশন খুব ভালোভাবে শিখতে পারো। তো অ্যাসেট অ্যালোকেশন কি, দেখো, আমরা যখনই ইনভেস্টের দুনিয়ায় আসি বা ইনভেস্টিং করা শুরু করি, তখন প্রথমেই আমার দিকে ধ্যান দিতে হয় যে আমাদের কত পার্সেন্ট টাকা কোন অ্যাসেট ক্লাসে যাবে। আমাদের কত পার্সেন্ট টাকা গোল্ডে যাবে, কত পার্সেন্ট সিলভারে যাবে, কতটা মিউচুয়াল ফান্ডে, কতটা ডাইরেক্ট স্টকে, কতটা ব্যাংকের এফডি, এবং কতটা রিয়েল এস্টেট। তো এইটাকে বলা হয় অ্যাসেট অ্যালোকেশন। তো সেইগুলো তোমরা কোথায় পাবে? তোমাদের যারা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রয়েছেন, ওনাদের সাথে কথা বললেই ওনারা কিন্তু খুব ভালোভাবে তোমার জন্য একটা ফাইন্যান্সিয়াল প্ল্যান বার করে দেবেন, যাতে তোমরা খুব সহজেই বুঝতে পারবে তোমার রিস্ক অনুযায়ী, তোমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অনুযায়ী, তোমার ইনকাম অনুযায়ী কতটা টাকা তোমাদের কোথায় ইনভেস্টমেন্ট করা উচিত। আর একদম ভুল করেও এই জিনিসটা করবে না, মানুষ যেটা বলবে সেখানে চোখ কান বন্ধ করে একদম ইনভেস্ট করবে না। সবাই যেটার পেছনে ছুটছে সেটার পেছনে একদম ছুটবে না। ওটা হচ্ছে র্যাট রেস। র্যাট রেসের শেষকালে কি হয় জানো তো? আশা করি তোমরা জানো। সেটাও কিন্তু তোমাদের সঙ্গেও হয়ে যাবে যদি তোমরা এই সমস্ত র্যাট রেসে চলে যাও। তো তো তোমরা ইনভেস্টিং শেখো, ইনভেস্টিং বোঝো, অ্যাসেট অ্যালোকেশন বোঝো, এবং নিজের রিস্ক অনুযায়ী, নিজের ইনকাম অনুযায়ী, নিজের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অনুযায়ী তোমরা সেই সমস্ত অ্যাসেট ক্লাসগুলোতে ইনভেস্টমেন্ট করো যেইগুলো তোমাদেরকে স্যুট করবে। আর অ্যাসেট অ্যালোকেশন কি, ইনভেস্টিং কিভাবে করতে হয়, ফাইন্যান্সিয়াল ফ্রিডম কি, এগুলো শিখতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতেই পারো। কেননা আমি খুব সহজ সরল ভাবে এই সমস্ত জিনিসগুলো ভেঙে ভেঙে তোমাদের সামনে বলি, এবং ভবিষ্যতেই বলবো। তো যদি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই আমার জন্য একটা লাইক করে দিও এবং আমার পাশে থেকো। আজকের জন্য বাই বাই। দেখা হচ্ছে পরের একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সাথে।